যে দেশে ধানই হলো প্রধান ফসল, সে দেশে ভাতই যে মানুষের প্রধান খাদ্য হবে তাতে সন্দেহ নেই। গরম ভাতে গাওয়া ঘি, তার সঙ্গে মৌরালা মাছ, নালতে অর্থাৎ পাট শাক, সরপরা দুধ আর পাকা কলা দিয়ে খাবারের বর্ণনা আছে প্রাচীন কাব্যে। গরিব লোকের খাদ্য তালিকায় থাকতো নানা ধরনের শাকসবজি। আজ আমরা যেসব সবজি খাই, যেমন বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু ইত্যাদি প্রাচীনকাল থেকেই বাঙালি খাবারের জায়গা করে নিয়েছে। নদীনালার দেশে রুই, পুঁটি, মৌরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়া অভ্যাসও ছিল। সেকালে বাঙালি সমাজে সব লোকই না খেলেও অনেকেই হরিণ, ছাগল, নানা রকম পাখি ও কচ্ছপের মাংস, কাঁকড়া, শামুক, শুকনো মাছ ইত্যাদি খেত। তাছাড়া আখের গুড়, দুধ এবং তার থেকে তৈরি দই, পায়েস, ক্ষীর প্রভৃতি ছিল বাঙালির প্রতিদিনের খাদ্যবস্তু। আর ছিল বাংলার উৎপন্ন লবণ, মহুয়া এবং আখ থেকে তৈরি পানীয় বাঙালি সমাজের প্রচলন ছিল। যদি পরীক্ষায় আসে বাঙালিরা কী খেত, তখন লিখতে হবে বাঙালিরা খেত গরম ভাতের সঙ্গে মৌরলা মাছ, নালতে, পাট শাক, সরপরা দুধ, পাকা কলা ইত্যাদি খেত। প্রাচীনকালে বাঙালিরা আর কী কী খেত, তখন লিখতে হবে বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু ইত্যাদি প্রাচীনকাল থেকে খেত। নদীয়ালার দেশে কী কী মাছ পাওয়া যেত, তখন লিখতে হবে পুঁটি, মৌরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যাসও ছিল। এছাড়া আর কী কী খেত, পাখি ও কচ্ছপের মাংস, কাঁকড়া, শামুক, শুকনো মাছ ইত্যাদি খেত। প্রাচীনকালে অন্যতম খাবারের মধ্যে কী ছিল, তখন লিখতে হবে ডাল খাওয়ার অভ্যাস বাঙালি পেয়েছে উত্তর ভারতের মানুষদের কাছ থেকে। তাছাড়া আখের গুড়, দুধ থেকে তৈরি দই, পায়েস ইত্যাদি খেত। এটি পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট। রামচরিত কাব্য। কবি সন্ধ্যাকর নন্দী পালরাজ রামপালের ছেলে মদন পালের শাসনকালে আনুমানিক 1143 খ্রিস্টাব্দ থেকে 1161 খ্রিস্টাব্দে রামচরিত কাব্য লিখেছিলেন। রামচরিতের কাহিনী রামায়ণের গল্প অনুসারে লেখা হয়েছিল। অর্থাৎ আজকে আমরা যে রামায়ণ পড়ি, প্রাচীনকালে যে রামায়ণ ছিল সেই রামায়ণ অনুসারে লেখা। এতে কবি একই কথা দুরকম মানে ব্যবহার করেছেন। তিনি একদিকে রামায়ণের রাম এবং অন্যদিকে পাল রাজা রামপালের কথা লিখেছেন। রামায়ণের আদলে লেখা হলেও এই কাব্য শুধু বাল্মীকি রামায়ণের পুনরাবৃত্তি নয়। এই কাব্য খ্রিস্টীয় দ্বাদশ শতকের বাংলার প্রেক্ষাপটে এক ধরনের রাজনৈতিক সামাজিক আদর্শ প্রচার করা হয়েছে। রামায়ণের ভূগোল আর রামচরিতের ভূগোল সেই ভৌগোলিক বিবরণ এক কিন্তু নয়। রামায়ণের অযোধ্যার বদলে এখানে রামপালের রাজধানী রামাবতীর কথা বলা হয়েছে। রামায়ণে সীতা উদ্ধারের কাহিনীর সঙ্গে রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারের তুলনা করা হয়েছে। রামায়ণে সীতার খোঁজে রামের বনে পাহাড়ে ঘুরে বেড়ানোর কথা আছে, এর সঙ্গে তুলনা করা হয়েছে। রামচরিতে বলা হয়েছে যে রামপাল তার রাজ্য সামন্তদের সমর্থন জোগাড় করার জন্য নানা জায়গায় ঘুরেছেন। এই সামন্তদের সাহায্যেই রামপাল কৈবর্তদের হাত থেকে রক্ষা করেছেন, অর্থাৎ পিতৃভূমিকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ সন্ধ্যাকর নন্দী রামায়ণে সীতা এবং পাল শাসকের আমলে বরেন্দ্রভূমিকে এক করে দিয়েছেন। সীতার রূপ বর্ণনার মাধ্যমে বরেন্দ্রভূমি এবং চারপাশে এলাকা, নদীনালা, ফুল ফল, গাছপালা, ফসল, বর্ষাকালে ইত্যাদি বিবরণ দেওয়া আছে। একই সঙ্গে রাম ও রামপালের গল্প লিখতে গিয়ে রামচরিতের ভাষা জটিল হয়ে পড়েছে। এর ভাষা ছিল সংস্কৃত। এই কাব্যে পণ্ডিত ও শিক্ষিত মানুষদের জন্য লেখা হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে এই কাব্য পড়ার সমর্থন ছিল না। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। সম্ভবত নালন্দা বৌদ্ধবিহার থেকে প্রশ্ন কিন্তু আসে, প্রত্যেকবারই শর্ট প্রশ্ন আসতে পারে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় ৫ম শতকের আজকের বিহার রাজ্যের নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল। কালে সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষায় খ্যাতি ছড়িয়ে পড়ে।
হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিলেন। স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটেই, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসক এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য। এর মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছে। হিউয়েন-সাং খ্রিস্টীয় 7ম শতক থেকে এই বিহারে শিক্ষা লাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষুক এখানে থাকত। তার মধ্যে 1,500 জন ছিল শিক্ষক এবং 8,500 জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতকে এর খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ওই যুগে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এবং এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল।